আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। জুলাই আন্দোলনের পুরো কৃতিত্ব দেশের মানুষকে দিলেন প্রধানমন্ত্রী। জনগণের অধিকার প্রতিষ্ঠা করাই বিএনপির রাজনীতি। গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে তারেক রহমান। রাজনীতিবিদরা জুলাইকে ধারণ করলে মতানৈক্য থাকতো না, মন্তব্য জামাত আমিরের। আন্দোলনের চেতনা মুছে ফেলার পরিকল্পনা হলে রুখে দেওয়ার প্রত্যয়। জুলাই সনদের আলোকে সংবিধানের 18তম সংশোধনী জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। কমিটিতে বিরোধী দল যুক্ত হওয়ার আশাবাদ। দলীয় মত চাপিয়ে দেওয়া হবে না, আশ্বাস আইনমন্ত্রীর। ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামির বক্তব্য প্রচারে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি তথ্য উপদেষ্টার। বিদ্বেষমূলক না হলে বাধা দেখেন না চিফ প্রসিকিউটর। ভারত সরকারের সম্পর্ক নেই দাবি দিল্লির। বাংলাদেশ সৌদি সম্পর্ক নতুন উচ্চতায় নিতে একমত উভয় পক্ষ, জানালেন শামা ওবায়েদ। রোহিঙ্গাদের পাসপোর্ট জটিলতা সমাধানের প্রতিশ্রুতি রিয়াদের। এবং 2 সপ্তাহের গ্যাস সংকটে রাজধানী সিএনজি স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ সারি। চট্টগ্রামে বাসাবাড়ি, গণপরিবহন ও শিল্প কারখানার সর্বত্রই হাহাকার। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। গ্যাস জ্বালানি সংকটে জনগণের কষ্ট হচ্ছে, সরকারি সংকট সমাধানে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, পতিত ও স্বৈরাচার বিদ্যুৎ গ্যাস সেক্টর থেকে লুটপাটে পকেট ভারী করেছে, আর জনগণকে তার মাসুল দিতে হচ্ছে। জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির আলোচনা সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। সরকার প্রধান উস্কানিতে পা না দিয়ে ধৈর্য সহনশীলতার মাধ্যমে ষড়যন্ত্র মোকাবেলায় নেতাকর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানান। দুনিয়া কাঁপানো জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীতে বিএনপির আলোচনা সভা। প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে সভায় ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বিএনপির দীর্ঘদিনের শরিক দলের শীর্ষ নেতারাও এক মঞ্চে হাজির হন। দেশ পরিচালনায় সরকারের নানা উদ্যোগ, বিরোধী দলের ভূমিকা, এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে রাজপথের উত্তাপসহ নানা ইস্যুতে কথা বলেন গণতন্ত্র মঞ্চসহ সমমনা দলের নেতারা। এ সময় উস্কানিতে পা না দিয়ে শাসক দলের নেতাকর্মীদের ধৈর্য ধরে কাজ করার পরামর্শ দেন নেতারা। বক্তব্যের শুরুতেই জুলাই গণঅভ্যুত্থানের শহীদ আহতদের ত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জুলাইয়ের অর্জন মুক্তিকামী পুরো দেশের মানুষের। জ্বালানি সংকটের জন্য পতিত স্বৈরাচারের দুর্নীতি, লুটপাটকে দায়ী করে প্রধানমন্ত্রী বলেন, সংকট উত্তরণে কাজ করছে সরকার। কিভাবে ফ্যাসিবাদী স্বৈরাচার এই জ্বালানি খাতটাকে তাদের পকেট ভারী করার একটি খাত হিসাবে তারা এটাকে বিবেচনা করেছিল। কাজেই স্বাভাবিকভাবেই এত বছরের লুটপাট করে যেই সেক্টরটিকে বিধ্বস্ত করে ফেলা হয়েছে, সেই সেক্টরটিকে যদি পুনর্গঠন করতে হয় কিছু তো অবশ্যই সময় প্রয়োজন। আজকে অনেকেই বলেন, দেখলাম বিভিন্ন জন বিভিন্ন বক্তব্য দিয়েছেন, আমরা এক্সকিউজ দেওয়ার মাধ্যমে আমরা আমাদের দায়িত্ব এড়াতে চাচ্ছি না। হ্যাঁ, সমস্যা আছে, আমরা জানি, আমরা সেই সমস্যাটাকে অ্যাড্রেস করতে চাই। অনেকেই বলছেন যে বিভিন্ন বাসা বাড়িতে বা বিভিন্ন মিল ফ্যাক্টরিতে গ্যাস পাওয়া যাচ্ছে না, ফলে হয়তো অনেক জায়গায় অনেক মিল ফ্যাক্টরি চালানো যাচ্ছে না, অনেক বাসা বাড়িতে হয় না রান্না বান্না করা যাচ্ছে না। ইয়েস, উই অ্যাডমিট সমস্যা আছে, কিন্তু সমস্যা সমাধানের জন্য আমরা নিরন্তর কাজ করারও চেষ্টা করছি, পরিচালনা উপায়টি বের করার চেষ্টা করছি। সেই সাথে স্বাস্থ্য, শিক্ষা, নতুন কর্মসংস্থান, বিনিয়োগের পরিবেশ তৈরিতে তার সরকারের নেয়া পদক্ষেপ তুলে ধরেন সরকার প্রধান। আমাদের দেশের যারা এন্টারপ্রেনার আছে, আমাদের দেশের যারা ইয়াংদের মধ্যে যারা এন্টারপ্রেনার আছে, এদেরকে আমরা উৎসাহ দিতে চাচ্ছি। কারণ আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমরা যদি আমাদের এন্টারপ্রেনারদেরকে সহযোগিতা করতে পারি, আজকে যে এন্টারপ্রেনার সে আগামী দিনে অনেকগুলো কর্মসংস্থানের সে ব্যবস্থা তৈরি করতে পারবে। কাজে এইভাবে আমরা পরিকল্পনাগুলোকে গ্রহণ করছি যে কিভাবে আমরা দেশের অর্থনীতির গতি বৃদ্ধি করতে পারবো, কিভাবে আমরা দেশের বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবো, সেটি দেশেই হোক সেটি বিদেশি হোক। সমালোচনা প্রতিপক্ষকে নিয়ে বিষোদ্গারের রাজনীতি বাদ দিয়ে জনগণের কল্যাণে কাজ করার দিকে নেতাকর্মীদের মনোযোগী হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। আসুন, আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে, কথা হয়েছে, তর্ক বিতর্ক হয়েছে, এখন সময় হচ্ছে দেশ পুনর্গঠন করা, এখন সময় হচ্ছে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া, এখন সময় হচ্ছে ধৈর্য সহকারে ঠান্ডা মাথায়
যারা ষড়যন্ত্র করতে চায় তাদের ষড়যন্ত্রের প্রতি সজাগ দৃষ্টি রাখা, জনগণকে সতর্ক করা এবং ঠিক একইভাবে আমরা যেই পরিকল্পনা জনগণের সামনে দিয়েছি, আমরা জনগণের জন্য যা করতে চাইছি, দেশকে পুনর্গঠনের জন্য আমরা যা করতে চাইছি, সেগুলো ধীরে ধীরে বাস্তবায়ন করা। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, সরকার তার সামর্থ্য অনুযায়ী জুলাই আন্দোলনের শহীদ পরিবার ও আহতদের পাশে থাকবে। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল দীর্ঘ ১.৫ দশকের দুঃশাসন, বৈষম্য, সীমাহীন দুর্নীতি, গণতন্ত্র, ভোটাধিকার ও বাক স্বাধীনতা হরণ এবং জেল জুলুমের বিরুদ্ধে জনগণের পুঞ্জীভূত ক্ষোভের অপ্রতিরোধ্য বহিঃপ্রকাশ। মহান জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বাণীতে রাষ্ট্রপতি বলেন, দেশের গণতান্ত্রিক অভিযাত্রার ইতিহাসে এক অবিস্মরণীয় ও গৌরবময় বিজয়ের দিন। এ সময় জুলাই যোদ্ধা ও দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি। বাণীতে রাষ্ট্রপতি বলেন, জনগণই যে রাষ্ট্র ক্ষমতার উৎস, সেই সত্যকে পুনঃপ্রতিষ্ঠিত করেছে অভ্যুত্থান। শহীদদের আত্মত্যাগে একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক, মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান তিনি। রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের যথাযথ সম্মান, তাদের পরিবারের কল্যাণ, আহতদের চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করা হবে। দেশের সকল রাজনীতিবিদ জুলাইকে ধারণ করলে কোনো মতানৈক্য থাকতো না বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। জাতীয় জাদুঘরে ইসলামী ছাত্র শিবির আয়োজিত ডোকু ফিল্ম প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এর আগে রাজধানীর সিরডাপ মিলনায়তনে আজাদী সংগ্রামের পটভূমিতে জুলাই বিপ্লব ২০২৪ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে জামায়াতের আমির সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, জুলাইকে ভুলিয়ে দেওয়ার পরিকল্পনা হলে দেশবাসীকে নিয়ে তা রুখে দেয়া হবে। খায়রুল ইসলামের রিপোর্ট। জীবনের বিনিময়ে জুলাই শাহবাগে জাতীয় জাদুঘরে জুলাই ডকু ফিল্ম প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে ইসলামী ছাত্র শিবির। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান সহ দলটির শীর্ষ নেতৃবৃন্দ। আদিবাস সুলতানা কারেজ অফ জুলাই যিনি বানিয়েছেন। জামায়াত ইসলামীর নেতারা বলেন, যদি আবার কোনো নতুন ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে ওঠে তাহলে ছাত্র জনতা তাদের বিতাড়িত করবে। জুলাইয়ের চেতনা থেকে সরে গিয়ে যদি কোনো রাজনৈতিক দল, কোনো শক্তি, কোনো পরাশক্তি, কোনো কালচারাল ফ্যাসিস্টরা দেশকে আবার ফ্যাসিবাদের দিকে নিয়ে যেতে চায়, ছাত্র জনতা আরেকটি বড় অভ্যুত্থানের মধ্য দিয়ে সেই দেশটাকে প্রতিহত করতে হবে। এ সময় প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির বলেন, জুলাই গণহত্যার বিচার না হলে দেশের নতুন নতুন ফ্যাসিবাদের জন্ম হবে। যদি খুনি এবং জুলুমবাজদের বিচার না হয় তাহলে এই জাতির মধ্যে আরো বেশি বেশি করে খুনি তৈরি হবে। এক ফ্যাসিবাদ বিদায় নিয়ে আরেক ফ্যাসিবাদ তার জায়গা দখল করবে। আমরা ওই রূপান্তরটা চাইনি, আমরা চেয়েছি ফ্যাসিবাদের পুরা রক্ত বলতে গিয়ে নূতন রক্ত সঞ্চালিত করা হোক বাংলাদেশের দেহের ভিতরে। আমরা সেই পরিবর্তনের বাংলাদেশে চাচ্ছি এবং এর জন্য অনিবার্য হয়ে উঠেছে গণভোটের পুনরায় বাস্তবায়ন, জুলাই সনদ হুবহু বসে। এর আগের রাজধানীর সিরডাপ মিলনায়তনে আজাদী সংগ্রামের পটভূমিতে জুলাই বিপ্লব ২০২৪ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ডাক্তার শফিকুর রহমান বলেন, ৫ই আগস্ট যারা শেখ হাসিনার বিদায়কে মিরাকেল বলেছিলেন তারাই এখন অভ্যুত্থানের ভাগ বাটোয়ারায় ব্যস্ত। জুলাই যোদ্ধাদের গায়ে হাত দেবেন না। যে জুলাই যোদ্ধাদের কারণে আজকে আপনি সরকার, সেই জুলাই যোদ্ধাদের চোখগুলা কেড়ে নেবেন না, হাত পা ভাঙবেন না, এক ফোঁটা রক্ত ঝরাবেন না। আধিপত্যের কাছে কখনো মাথা নত করতে রাজি নয় জামাত, এমন হুঁশিয়ারি দিয়ে জামায়াত আমির বলেন, এদেশে ফ্যাসিবাদ স্বাধীনতা পরবর্তী ৫৪ বছরে ধীরে ধীরে ঝেঁকে বসেছে। যদি ঝরান এটি হবে চরম নিমক হারামি হবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে শ্রমিক ফেডারেশনের এক অনুষ্ঠানে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, ক্ষমতায় গিয়ে বিএনপি জুলাইয়ের চেতনা ভুলে আবারও ফ্যাসিবাদের পথে হাঁটছে। গণভোট কার্যকর করার প্রশ্নে এক চুলও আমরা ছাড় দেব না ইনশাআল্লাহ। যদি না করেন তাহলে আমাদের রাজপথ ছাড়া কি আর কোনো উপায় আছে? খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। ৭০ ভাগ ভোট।
জুলাই সনদের আলোকে সংবিধানের 18তম সংশোধনী করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। জাতীয় সংসদে সংবিধান সংশোধন সংক্রান্ত বিশেষ কমিটির বৈঠক শেষে কমিটির সভাপতি সালাউদ্দিন আহমেদ বলেন, শহীদদের আকাঙ্ক্ষা অনুযায়ী সংশোধনী আনা হবে। আপত্তি থাকলেও বিরোধী দল কমিটিতে যুক্ত হবে বলে আশাবাদী তিনি। এ সময় আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, সংবিধান সংশোধনের ক্ষেত্রে দলীয় মত চাপিয়ে দেওয়া হবে না। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। জাতীয় সংসদে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি গঠনের পর মঙ্গলবার আয়োজন করা হয় এর প্রথম সভা। সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন কমিটির 12 জন সংসদ সদস্য। সরকারি দল কমিটিতে বিরোধী দলীয় 5 সদস্যের নাম আহ্বান করলেও এতে সাড়া মেলেনি। তাদের অনুপস্থিতিতেই 1 ঘণ্টারও বেশি সময় অনুষ্ঠিত হয় এই বৈঠক। বৈঠক শেষে বেরিয়ে গণমাধ্যমের মুখোমুখি হন সালাউদ্দিন আহমদ। তুলে ধরেন কমিটির এদিনের আলোচ্য বিষয়গুলো। জুলাই জাতীয় সনদের বাইরেও যে সমস্ত মতামত আসবে সমাজের বিভিন্ন সেকশন থেকে, সংবিধান বিশেষজ্ঞ, শিক্ষক সমাজ এবং সাংবাদিক বন্ধুগণ, আমরা বিচারপতিদের সাথে আলোচনা করব, আমরা সুপ্রিম কোর্ট আইনজীবীদের সাথে আলোচনা করব। এইভাবে আমরা সমাজের সকল সেকশনের সাথে আলোচনা করে তাদের মতামত নিয়ে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করব। তিনি বলেন, সংবিধানের 18তম সংশোধনীতে সব পক্ষের মতামতকেই বিবেচনা করা হবে। পার্লামেন্টে আলোচনা করে আমরা সমঝোতার ভিত্তিতে সেই সংশোধনীটা গ্রহণ করতে চাই। বাংলাদেশের এই নবযাত্রা এবং রাষ্ট্র কাঠামোর যে আমরা বিবর্তনমূলক কার্যে যাচ্ছি এবং রাষ্ট্র কাঠামোর যে গণতান্ত্রিক সংস্কার আমরা করতে চাই, সেগুলো সবগুলো আমরা এখানে অ্যাড্রেস করব, ধারণ করব, যেটা আমাদের প্রতিশ্রুতি ছিল, আছে। এ সময় কমিটির সদস্য ও আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান জানান, এই কার্যক্রম চলাকালে বিরোধী দল যে পর্যায়ে নাম দেবে তাদের অন্তর্ভুক্ত করা হবে। ওনাদের যে 5টা নাম যখন দেবেন তখন এই কমিটির অন্তর্ভুক্ত করতে আমরা অঙ্গীকারবদ্ধ। আমরা চাই জুলাই সনদের প্রতিটি অনুচ্ছেদকে অক্ষরে অক্ষরে পালন করার জন্য আমরা একটি সংশোধনী প্রস্তাব নিয়ে আসবো এই সংসদে, যে প্রস্তাবের মধ্য দিয়ে জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশের একটি বাস্তবায়ন হবে। যদি কোনো কারণে বিরোধী দল কমিটিতে অংশ না নেয় এবং মতামত না দেয়, সেক্ষেত্রে বিধি অনুযায়ী জুলাই সনদে দেয়া মতামতই চূড়ান্ত হিসেবে বিবেচনা করা হবে বলেও জানান আইনমন্ত্রী। বিরোধী দলের সুপারিশ কিন্তু জুলাই সনদের মধ্যেই অন্তর্ভুক্ত আছে, কারণ জুলাই সনদ স্বাক্ষর করেছেন 33টি রাজনৈতিক দল। জুলাই সনদকে বাইপাস করে আমি আমার রাজনৈতিক মতাদর্শ বা অন্য কিছু চাপিয়ে দেবো, সেটা আমরা করব না। বিরোধী দলকে অবশ্যই তাদের সুপারিশ নেওয়ার জন্য যা যা করণীয় সব করব। জুলাই সনদে এটা ব্যাখ্যা দেওয়া আছে যে কোনো জায়গায় যদি বিএনপি দ্বিমত পোষণ করেছে এবং সেই দ্বিমতের আলোকে যদি তার নির্বাচনী ইশতেহার অন্তর্ভুক্ত করা থাকে, তাহলে সেইটা প্রিভেল করবে। মোহাম্মদ আসাদুজ্জামান আরও বলেন, জুলাই আন্দোলনে অংশগ্রহণকারীদের আকাঙ্ক্ষা অনুযায়ী সংবিধান সংশোধন করবে বিএনপি সরকার। বিরোধী দলের জন্য আমাদের দরজা একেবারেই খোলা। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। আদালতের আদেশ অমান্য করে ভারতে অবস্থানরত ফাঁসির দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। তিনি বলেন, শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে কাজ চলছে, ক্ষমতা ধরে রাখতে এই সরকার কোনো আঞ্চলিক চাপে নেই। তথ্য উপদেষ্টা আরও বলেন, শিগগিরই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আসবে। বিদ্যুতের ভুতুড়ে বিলের সমাধান পেতে বিদ্যুৎ অফিসে যোগাযোগের পরামর্শ দেন তিনি। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। শেখ হাসিনা রাষ্ট্রপতি ভবন से सीधे 5 আগস্ট ভারতের সাংবাদিকদের একটি অনুষ্ঠানে ফাঁসির দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি সরাসরি বক্তব্য দেবেন বলে প্রচার চলছে। যদিও ভারত সরকার স্পষ্ট করেছে, মানবিক আশ্রয়ে থাকা কোনো বিদেশির সে দেশে রাজনৈতিক বক্তব্য দেবার সুযোগ নেই। তারপরও বাংলাদেশে আলোচনা চলছে, ওই অনুষ্ঠানে শেখ হাসিনার যুক্ত হয়নি। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলছেন, শেখ হাসিনা বক্তব্য দিলেও তা দেশের কোনো সংবাদ মাধ্যম প্রচার করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ভারতের পার্লামেন্টের একটা কমিটি রিপোর্ট দিয়েছে এবং তারা মনে করে যে শেখ হাসিনা ওখানে বসে কোনো রাজনীতি করা উচিত হবে না, সে পারমিশন দেওয়া ঠিক হবে না। এটা যদি কেউ আগাম জানায় এবং সেটা পাবলিশ করে, এটা অবশ্যই আদালতের রায় ভায়োলেট করা হবে। আমরা এই ব্যাপারে ব্যবস্থা নেব। কেউ যদি সংক্ষুব্ধ হন শেখ হাসিনার বক্তব্য প্রচারে বাধা দেয়া ভুল হচ্ছে,
তিনি কিন্তু আদালতে যেতে পারেন, ওই রায়টাকে চ্যালেঞ্জ করতে পারেন। তিনি বলেন, রাজনৈতিক ইস্যুতে আঞ্চলিক চাপে নেই সরকার। ক্ষমতায় থাকতে কোনো বিশেষ দেশকে খুশি রাখার কৌশলও নেবে না। শেখ হাসিনাকে ধরে আনতে কাজ চলছে, তিনি দেশে এলেই গ্রেফতার করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। সরকার জিওপলিটিক্যাল কোনো টেনশন বা চাপে নেই। শেখ হাসিনার বক্তৃতার কথা যদি বলেন 5 তারিখে, যেটাকে আপনি উল্লেখ করলেন, ব্যর্থের আস্ফালনের বেশি আমার কিছু মনে হয় না। আগের সরকারের ডিলিং ছিল সে ক্ষমতায় থাকতে চায়, তার জন্য কিছু কিছু দেশের সাথে সম্পর্ক তৈরি করা। এই সরকারকে ক্ষমতায় থাকা বা দায়িত্বে থাকার জন্য জনগণ ম্যান্ডেট দিয়েছে, বিরাট ম্যান্ডেট দিয়েছে। আমি ওনাকে ধরে বেঁধে আনতে চাই। উনি বলছেন আসবে, তো আসুন। উনি তো অবশ্যই গ্রেফতার হবেন, উনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। উনি গ্রেফতার হওয়ার পরে ওনার যা যা আইনগত অধিকার উনি সেটা এক্সারসাইজ করুন। ডাক্তার জাহেদ বলেন, টমেটো কাঁচামরিচের দাম নিয়ন্ত্রণে আমদানির সিদ্ধান্ত হয়েছে। গ্যাস সংকটের কারণে বিদ্যুতের উপর চাপ বেড়েছে। বিদ্যুতের বিলে অসঙ্গতি থাকলে সংশ্লিষ্ট অফিসে যোগাযোগের পরামর্শ দেন তিনি। যার যার অভিযোগ আছে, আমরা শুরুতেই বলেছি, তারা তাদের নিকটস্থ যে জায়গা আছে অভিযোগ নিয়ে যান। এবং আমি বলছি, কেউ যদি অভিযোগ সেখানে করে অভিযোগ করতে না পারেন বা প্রতিকার না পান, প্রতিকার মানে এই না যে উনি সঠিক, প্রতিকার মানে হচ্ছে আমরা এটা অ্যাসেস করেছি, সেটা যদি না পান নিশ্চয়ই আমি সেটা নিয়ে কাজ করব। 19 বছর কেউ আমাকে ফিরিয়ে দিতে পারবে না। তিনি জানান, বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনকে ফিরিয়ে আনার উদ্যোগ নেবে না সরকার। তিনি চাইলে দেশে এসে আইনি প্রতিকার নিতে পারবেন। তসলিমা নাসরিন, তাকে আনানোর জন্য কোনো উদ্যোগ সরকারের কাছে নেই। মাহবুব কবির, চপল, ATN বাংলা, ঢাকা। এদিকে বিদ্বেষমূলক না হলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে কোনো বাধা নেই বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। জুলাই মানবতা বিরোধী অপরাধের যতগুলো মামলার আপিল করা হয়েছে সেগুলো দ্রুত শুনানির জন্য কাজ চলছে বলে জানান তিনি। এছাড়া জুলাই সংক্রান্ত সব মামলা যাতে আগামী 1 বছরের মধ্যে শেষ করা যায় সেজন্য দ্রুত তদন্ত শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান চিফ প্রসিকিউটর। আরও জানাচ্ছেন হুমায়ুন চিশতি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণ আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের মামলার অগ্রগতি নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। এ সময় তিনি বলেন, জুলাই সংক্রান্ত সব মামলার বিচার আগামী 1 বছরের মধ্যে নিষ্পত্তি করার লক্ষ্যে কাজ করছে প্রসিকিউশন। সবগুলো বিষয়টাকে কনসলিডেট করে আমরা একটা ইনভেস্টিগেশনে নিয়ে আসব। ধরেন, যাত্রাবাড়ির পুরো ঘটনাটাকে যদি একটা ইনভেস্টিগেশন আনা যায়, উত্তরার ইনভেস্টিগেশনে যদি একটা আনা যায়, নরসিংদীর পুরো ইনভেস্টিগেশনটা যদি একটার মধ্যে আনা যায়, তাহলে হয় কি যে আমরা সময়, বিচার এবং সবগুলোতেই আমাদের একটা সাশ্রয়। এরই মধ্যে ব্যাপক প্রচারণা পেয়েছে মৃত্যুদণ্ড পাওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসে প্রথমবার কোনো অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নেবেন। তার বক্তব্য গণমাধ্যম প্রচার করতে পারবে কিনা এমন প্রশ্নে চিফ প্রসিকিউটর বলেন, বক্তব্য বিদ্বেষমূলক না হলে প্রচারে আইনগত কোনো বাধা নেই। যদিও 2024 সালের ডিসেম্বরে গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা জারি করে ট্রাইব্যুনাল। তার শুধু বিদ্বেষমূলক বক্তব্য যাতে প্রচার না হয়, আপনাদের উপরে একটা নিষেধাজ্ঞা আছে। শুধু বিদ্বেষমূলক বক্তব্য, শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য আপনারা প্রচার করবেন না। বাকি বক্তব্য প্রচার করতে আইনগত বাধা কোথায়? কিন্তু আদৌ ওনার বক্তব্য পাই কিনা দেখেন না, আগে 5 তারিখ আসুক না, আমরা 6টা-7টা পর্যন্ত ওয়েট করে দেখি না। তবে আমার কাছে তো মনে হয় সব জুট হয়। ট্রাইব্যুনালে এরই মধ্যে রায় হওয়া যেসব মামলায় রাষ্ট্রপক্ষ আপিল করেছে তার অগ্রগতি নিয়েও কথা বলেন তিনি। যে আসামিগুলোর সাজা অল্প ছিল, যেগুলো আমরা এনহ্যান্সমেন্টের জন্য আপিল করেছিলাম, সেই আপিলগুলো আমাদের দ্রুত নিষ্পত্তি হওয়া প্রয়োজন। আমরা সবগুলো আপিলই আমরা শুনানির একটা উদ্যোগ নিচ্ছি। সাজাপ্রাপ্ত আসামিদের সম্পত্তি ক্রোক করে জুলাই গণ আন্দোলনের ভুক্তভোগীদের মাঝে বন্টন করার পদ্ধতি নিয়েও কাজ চলছে বলে জানান চিফ প্রসিকিউটর। সেই প্রক্রিয়াটা আমরা কিছুদিনের মধ্যে শুরু করব আশা করছি। হুমায়ুন চিশতি, ATN বাংলা, ঢাকা। কয়টা মামলা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার গণমাধ্যমে দেয়া বক্তব্যের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পর্ক নেই বলে নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন ভারত সরকার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছেন, ওই বক্তব্য প্রচারের আয়োজন ছিল একটি বেসরকারি গণমাধ্যমের উদ্যোগ এবং এর সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই। মঙ্গলবার নিয়মিত ব্রিফিংয়ে কথা বলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি বলেন, সংশ্লিষ্ট ফোরামে যে মতামত প্রকাশ করা হয়েছে তা সম্পূর্ণ আয়োজকদের নিজস্ব বিষয়। ভারত সরকার এসব বক্তব্যকে সমর্থন করে না এবং এ আয়োজনের সঙ্গে সরকারের কোনো সংশ্লিষ্টতাও নেই।
That you are referring to is being organized by a private media entity. The government has no involvement whatsoever in it. মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন আসামি প্রতিবেশী দেশে বসে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছেন, এটা গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন সরকার দলীয় হুইপ মিয়া নুরুদ্দিন আহমেদ অপু। এটিএন বাংলায় জনপ্রিয় আলোচনা অনুষ্ঠান ইস্পাহানি মির্জাপুর শুভরাত্রিতে এ মন্তব্য করেন তিনি। আর কোনোভাবেই যাতে ফ্যাসিস্ট ফিরে আসার পরিস্থিতি তৈরি না হয় সেই বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান অনুষ্ঠানের সঞ্চালক, এটিএন বাংলার পরিচালক ও ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। আরও জানাচ্ছেন জেমস হামিম। কথা বলবো সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে। এটিএন বাংলার জনপ্রিয় অনুষ্ঠান ইস্পাহানি মির্জাপুর শুভরাত্রিতে এবারের অতিথি ছিলেন জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ মিয়া নুরুদ্দিন আহমেদ অপু। আলোচনায় তিনি আওয়ামী লীগ সরকারের শাসনামলে বিরোধী দলের উপর চালানো নিপীড়নের কথা তুলে ধরেন। মুক্ত জগৎটা কত কাঙ্ক্ষিত এবং কত সুন্দর। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শেখ হাসিনা ফিরে আসার ঘোষণা রাজনৈতিক স্টানবাজি ছাড়া আর কিছু নয়। আপনি কেন রাজনীতিটা করতে আসবেন আবার এই দেশে, আবার মায়ের বুক খালি করার জন্য? হুইপ মিয়া নুরুদ্দিন আহমেদ অপু বলেন, জনগণ কখনো সিদ্ধান্ত নিতে ভুল করেনি। প্রধানমন্ত্রী তারেক রহমানের উপর জনগণ যে আস্থা রেখেছে সেটি রক্ষা করে দেশ গঠন এখন বিএনপির মূল লক্ষ্য বলেও জানান তিনি। বাংলাদেশের জনগণ যে সিদ্ধান্ত নেয় এই সিদ্ধান্ত কখনো ভুল সিদ্ধান্ত নেয় না। এবারও বাংলাদেশের জনগণ তাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক হিসাবে জনাব তারেক রহমানকে বেছে নিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী সেই চ্যালেঞ্জ গ্রহণ করতে এক মুহূর্তের জন্য ভাবে নাই। অনুষ্ঠানের সঞ্চালক, এটিএন বাংলার পরিচালক ও ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, আবারও ফ্যাসিবাদের জন্ম হোক এমন রাজনীতি যেন এদেশে আর ফিরে না আসে। সেখানে ছাত্র, শিক্ষক, কৃষক, নারী, শ্রমিক, সকল মানুষের, বৃদ্ধ, আবাল বনিতা এবং একটি গৃহবধূরও কিন্তু সেখানে অংশগ্রহণ ছিল। সে অংশগ্রহণের মধ্যে দিয়ে কোনো একক ব্যক্তির বা একক দলের বা একক কোনো কৃতিত্বের এখানে নয়, এখানে ছাত্র জনতা সহ বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো সহ তাদের 17 বছরের যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টার ফল হিসাবে কিন্তু আমরা আমাদের জুলাই অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিজমের বিদায় করতে পেরেছি। দেশের অর্থনীতি গতিশীল ও শক্তিশালী রাখতে প্রধানমন্ত্রী বিভিন্ন অর্থনৈতিক সংস্কার, উন্নয়ন প্রকল্প, উৎপাদন বৃদ্ধি এবং বাণিজ্য প্রসারের নিয়মিত কাজ করে যাচ্ছে বলেও জানান হুইপ। বাংলাদেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। জেমস হামিম, এটিএন বাংলা, ঢাকা। জনগণ মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। ঢাকা ও রংপুরে একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। বিকেলে পুরান ঢাকার আলিয়া মাদ্রাসায় সংঘর্ষে জড়ায় শিবির ও ছাত্রদল। দুপুরে ঢাকা কলেজ ক্যাম্পাসে এক শিবির নেতার উপর হামলার অভিযোগ ওঠে। পরে ক্যাম্পাসে শোডাউন দেয় ছাত্রদলের নেতাকর্মীরা। এর আগে সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত সেমিনারে ঢোকাকে কেন্দ্র করে ছাত্রদলের সঙ্গে যোগসু ও ছাত্র শক্তি নেতাকর্মীদের মধ্যে ধাক্কাধাক্কি ও মারামারির ঘটনা ঘটে। পরে বিশ্ববিদ্যালয় মিলনায়তন ও শহীদ মিনারের সামনে মারামারিতে জড়িয়ে পড়েন ছাত্র শিবিরের নেতাকর্মীরাও। এতে যোগসু ও ছাত্র শক্তির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। আহত নেতাকর্মীরা পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল হাসপাতালে চিকিৎসা নেন। সেখানেও দুই পক্ষের সংঘর্ষ হয়। এদিকে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে জুলুমের বিরুদ্ধে জুলাই কর্মসূচির ব্যানারকে কেন্দ্র করে ছাত্র শিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় 25 জন আহত হয়েছে। সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতার স্মারক চত্বরে সংঘর্ষের সূত্রপাত। বর্তমানে দুই পক্ষই ক্যাম্পাসে অবস্থান করায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। দর্শক, শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের খবরাখবর রাখছেন সহকর্মী সাজ্জাদ জাহান। যুক্ত হচ্ছি তার সাথে। সাজ্জাদ, রাজধানীতে ছাত্রদল ও ছাত্র শিবিরের বিক্ষিপ্ত সংঘর্ষের বিষয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে জানান।
ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে রাজধানী সহ সারা দেশে ছাত্র শিবির এবং ছাত্র দলের মধ্যে আজকে বেশ কয়েকটি স্থানে সংঘর্ষের ঘটনা ঘটেছে, ধাওয়া পাল্টা ধাওয়া ঘটেছে। আমি এখন এই মুহূর্তে যে স্থানে দাঁড়িয়ে আছি রাজধানীর আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে, এখানে বিকেল পরবর্তী সময়ে ব্যাপক সংঘর্ষ হয় দুপক্ষের মধ্য দিয়ে। ধাওয়া পাল্টা ধাওয়া, ইট পাক্কাল নিক্ষেপ সহ বাজি ককলেট বিস্ফোরণ সহ নানান ঘটনা ঘটে। এই ঘটনায় আমরা খবর পেয়েছি বেশ কয়েকজন আহত হয়েছেন। ছাত্রদলের বেশ কিছু কর্মী সমর্থকদের আমরা দেখতে পাচ্ছি এখানে। তো তারা যেটি বলছেন যে সংঘর্ষ হয়েছে এবং কি ছাত্র শিবিরের যে উস্কানিমূলক বক্তব্য, নানা কারণেই তারা এই অবস্থান নিয়েছেন। এই অবস্থানের প্রেক্ষাপটে তারা যে আশঙ্কা করছেন যে কোনো মুহূর্তে হয়তো ছাত্র শিবির আবার তাদের উপরে হামলা করতে পারে, এরকম একটি পরিস্থিতি বিরাজ করছে। থমথমে অনেকটা পরিবেশ বিরাজ করছে। এই পরিস্থিতির কারণে কিন্তু আশপাশে এলাকায় ব্যাপক যানজটেরও সৃষ্টি হয়েছে। সেই সাথে আমরা দেখতে পেয়েছি যে এই এলাকায় যে সকল বাসিন্দারা রয়েছেন তারাও বেশ আতঙ্কের মধ্যে রয়েছেন। তো এরকম একটা পরিস্থিতিতে আমরা একজন ছাত্রদল কর্মীর সাথে কথা বলতে চাই যে কি কারণে আপনারা এখানে অবস্থান করছেন, কি কারণে আপনারা এখানে অবস্থান করছেন। আমরা মূলত জানতে পেরেছি তারা এখানে কোথাও আশেপাশে অবস্থান নিয়েছে, আমাদের ছাত্র ভাইদের উপরে হামলা করবে, সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করবে। সেই প্রেক্ষাপটে তাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য আমরা এখানে অবস্থান নিয়েছি। যদি তারা কোনো ধরনের কোনো অকারেন্স করার চেষ্টা করে ছাত্রদল এবং ছাত্রদলের বিভিন্ন ভাইয়েরা সেটা প্রতিহত করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, আমরা যেমনটি শুনছিলাম যে এখানে দুপক্ষেরই একটি শক্ত অবস্থান দেখতে পাচ্ছি, যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটারও একটি সম্ভাবনা রয়েছে। মাঝে মাঝে আমরা থেমে থেমে ককলেট বা বাজির সদৃশ বস্তুর একটি শব্দ শুনতে পাচ্ছি। এরকম পরিস্থিতি কিন্তু বিরাজ করছে। এর আগে আপনাকে যদি আরেকটু বলে রাখি, রাজধানীর ঢাকা কলেজের প্রাঙ্গণেও কিন্তু এরকম সংঘর্ষের ঘটনা ঘটে। এর আগে দুপুর নাগাদ রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের যে অনুষ্ঠান আয়োজন হয়েছিল সেই অনুষ্ঠানে স্থলে অংশগ্রহণকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় আমরা 50 জনের মতো আহত হওয়ার তথ্য পেয়েছি। তো আহতদের অনেককেই কিন্তু ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়েছে, এরকম তথ্য কিন্তু আমাদের কাছে রয়েছে। তো এই ছিল রাজধানীর বকশীবাজার এলাকার আলিয়া মাদ্রাসার প্রাঙ্গণ থেকে আমার কাছে সর্বশেষ পরিস্থিতি। সাজ্জাদ, আপনাকে ধন্যবাদ। জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতার আকাঙ্ক্ষার পক্ষে সাবেক সেনা কর্মকর্তাদের অবস্থান ছিল পট পরিবর্তনের টার্নিং পয়েন্ট। 24-এর 4 আগস্ট রাওয়া ক্লাবে মিলিত হয়ে সশস্ত্র বাহিনীকে জনগণের মুখোমুখি না হতে সরকারকে সতর্ক বার্তা দেন সাবেক সেনা কর্মকর্তারা। একই সাথে শিক্ষার্থীদের উপর চড়াও না হতে আহ্বান জানান সেনাবাহিনীর প্রতি। 5 আগস্ট সকালের রীতির ব্যত্যয় ঘটিয়ে ডিএইচএস থেকে গণহত্যার বিরুদ্ধে পরিবারের সদস্য সহ মাঠে নামেন সাবেক শীর্ষ সেনা কর্মকর্তারা। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সাইম। এখন কারফিউ চলমান রয়েছে, কারফিউ চলাকালীন সময়ে বাইরে আসা সম্পূর্ণ নিষেধ। বৈষম্য বিরোধী আন্দোলন যখন ছাত্র জনতার গণ অভ্যুত্থানে রূপ নিচ্ছিল, 24-এর 19 জুলাই পরিস্থিতি নিয়ন্ত্রণে কারফিউ দিয়ে সেনা মোতায়েন করে স্বৈরাচার শেখ হাসিনার সরকার। কিন্তু শিক্ষার্থী ও সাধারণ জনতার উপর একের পর এক নির্মম নিপীড়ন মেনে নিতে পারছিলেন না সশস্ত্র বাহিনীর বড় অংশ। একই সাথে বাহিনীর সদস্যরা যেন জনগণের মুখোমুখি না হয় তা নিয়ে উদ্বেগ উৎকণ্ঠা ছিল সাবেক কর্মকর্তাদের মধ্যে। যেই ভরসাতে সামগ্রিক কারফিউ দেওয়া হয়েছিল, সেইখানে একটা ভয় ঢুকলো যে সামরিক বাহিনী যদি জোর করে করা হয় তাহলে ডিভিশন হয়ে যেতে পারে। আমরা অন্তত যারা সিনিয়র রিটায়ার করেছি, আমরা সবসময় সামরিক বাহিনীকে তার মর্যাদাপূর্ণ জায়গায় রাখতে চেষ্টা করেছি। আমরা ইন্ডিকেশন পাচ্ছিলাম সাধারণ সৈনিকরা এটাতে অংশগ্রহণ করতে রাজি নয়, জুনিয়র অফিসাররা এটার সাথে অংশগ্রহণ করতে চাচ্ছে না। তো সেই অবস্থাতে প্রথমে এই ডিএইচএস এই যতগুলো আছে সেখানে যারা বাসিন্দা, বিশেষ করে ইয়াং জেনারেশন, প্রাক্তন অফিসারদের ফ্যামিলি ইনভলভ হয়ে গেল এটার মধ্যে। অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন জানান, 4 জুলাই অনির্ধারিত বৈঠকে সরকারকে সতর্ক বার্তা দেয় সশস্ত্র বাহিনীর সাবেক সদস্যরা। সাবেক কর্মকর্তাদের এই অবস্থান সঠিক সিদ্ধান্ত নিতে সহযোগিতা করে সশস্ত্র বাহিনীকে। 4 তারিখে একটা মিটিং করলাম, সেই মিটিংটাও কিন্তু পূর্ব ঘোষিত না। তাৎক্ষণিকভাবে যারা যারা ছিল, তোমরা যারা ছিলাম, আমরা ওখানে মিটিংয়ে কথা বলেছি
সরকারকে ওয়ার্ন করেছে ওই সময়কার, সেনাবাহিনীকে মানা করা হয়েছে যে আপনারা কোনোভাবেই নিজেদের নাগরিকের উপরে, বিশেষ করে ইয়াং ছাত্রদের উপরে আপনারা কোনোভাবেই গুলি করবেন না। 5 আগস্ট সকালে সাধারণ রীতিনীতির ব্যত্যয় ঘটিয়ে ডিওএইচএসগুলো থেকে গণহত্যার বিরুদ্ধে মাঠে নামেন সাবেক সেনা কর্মকর্তা ও পরিবারের সদস্যরা। মোয়াখালী থেকে জাহাঙ্গীর গেট পর্যন্ত মিছিল করেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা। খুব বৃষ্টি হচ্ছিল ওই দিন 5 আগস্ট মর্নিংয়ে। আমি গেলাম, আমাকে ওদের মধ্যে কেউ সিনিয়র সঙ্গে ডেকে নিয়ে আমরা গেলাম। উই ডিসাইডেড দ্যাট এটাকে আমরা বলি একটা এক ধরনের ফ্ল্যাগ মার্চ। পরে শুনলাম যে একটা বড় ধরনের ইম্প্যাক্ট করেছিল 5 তারিখে সকালে, তখন আমরা জানতাম না। 4 তারিখের একটা এফেক্ট দেখলাম যে সৈনিকরা যারা ডিপ্লয়েড ছিল তারা মোটামুটি দেখলাম ভেরি রিল্যাক্সড, তারা এর মধ্যে যাবে না, এরকম একটা ইন্ডিকেশন। তার কয়েক ঘন্টা পর পতন হয় স্বৈরাচার সরকারের। প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যান শেখ হাসিনা। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। জুলাইয়ের চেতনা বৃথা যেতে দেয়া যাবে না বলে মন্তব্য করেছেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। জুলাই শহীদ গোলাম নাফিজের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেন, দেশে বর্তমানে কোনো অপশক্তি বিশৃঙ্খলা সৃষ্টির সক্ষমতা নেই। জুলাই অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে সরকার, বিরোধী দল সহ সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তিনি। বিস্তারিত আশিকুর রহমানের রিপোর্টে। জুলাই অভ্যুত্থানে নিহত শহীদ গোলাম নাফিজের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। পরে তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান বলেন, জুলাইয়ের চেতনা বৃথা যেতে দেয়া যাবে না। তিনি বলেন, গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে কোনো অপশক্তির বিশৃঙ্খলা সৃষ্টির সক্ষমতা নেই। বাংলাদেশে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করবার যে অপচেষ্টা করা হচ্ছে সেটি কিন্তু বাংলাদেশের জনগণ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ সেটা রুখে দিবে। আমরা কোনোভাবে প্রত্যাশা করতে চাই না জুলাইয়ের ঐক্যের মধ্যে কোনো ফাটল ধরুক। জুলাইয়ের চেতনা বাস্তবায়নে সরকার ও বিরোধী দলসহ সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তা না হলে নিজেদের মধ্যে ছোটখাটো ভুল বোঝাবুঝিকে কেন্দ্র করে ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া দিয়ে ওঠার শঙ্কা রয়েছে বলেও জানান হাসান আহমেদ চৌধুরী কিরণ। আমরা ৭১-এ মুক্তিযুদ্ধ করেছি এবং আমরা ২৪ শেষে মুক্তির আন্দোলন করেছি। মুক্তির সংগ্রাম এবং মুক্তির আন্দোলনের মধ্যে দিয়ে বাংলাদেশে ভবিষ্যতে যাতে কোনো ফ্যাসিজম জন্ম না হয় সে কারণের জন্য যারা সরকারে রয়েছে, যারা বিরোধী দলে রয়েছে, যারা তরুণদের দল রয়েছে, তাদের মধ্যে ছোটখাটো বাহাস যাতে কোনোভাবে এই ফ্যাসিবাদী ঐক্যের ফাটল ধরাতে না পারে সেদিকে কিন্তু সবাইকে সজাগ থাকতে হবে। এই সরকারের কাছে, দেশবাসীর কাছে একটাই প্রত্যাশা, আমরা আশা নিয়ে বেঁচে আছি, অন্তত যেন একটা বিচার, ন্যায্য বিচার, ন্যায় ইনসাফ পাই। শহীদ নাফিজের সমাধিস্থলে একটি গাছের চারা রোপণ করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান। এ সময় উপস্থিত ছিলেন নাফিজের বাবা মোহাম্মদ গোলাম রহমান, মা নাজমা আক্তার নাসিমা এবং বড় ভাই গোলাম রাসেল সহ শিক্ষক ও শিক্ষার্থীরা। আশিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। এবার ভিন্ন প্রসঙ্গ। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সৌদি আরবের উপপররাষ্ট্রমন্ত্রী ইঞ্জিনিয়ার ওয়ালিদ এল খেরেজি। সচিবালয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বিষয়ে ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়দ বলেন, বাংলাদেশ ও সৌদি আরবের দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার বিষয়ে উভয় পক্ষ একমত হয়েছে। এছাড়া ৭০,০০০ রোহিঙ্গার পাসপোর্ট জটিলতা সমাধানে দুই দেশ কাজ করবে বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের বর্তমান কমান্ডার অ্যাডমিরাল স্টিফেন টি কোহলার। বৈঠকে মানবিক সহায়তা, দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশের সক্ষমতা ও অবদান নিয়ে আলোচনা করেন তারা। পরে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সৌদি আরবের উপপররাষ্ট্রমন্ত্রী ইঞ্জিনিয়ার ওয়ালিদ এল খেরেইজি। এছাড়া এদিন সৌদি উপপররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও বিমান প্রতিমন্ত্রীর সাথে বৈঠক করেন। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়দ বলেন, বাংলাদেশ সৌদি দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়েছে। ওনারা বারবারই একই কথা বলেছেন যে আমরা শুধু একটা সেক্টরে থাকতে চাই না, আমরা অনেক সেক্টরে বাংলাদেশের সাথে সৌদি আরব কাজ করতে চাই। তো সেই জায়গাটাই কিন্তু প্রাধান্য পেয়েছে। তিনি আরো বলেন, রোহিঙ্গাদের পাসপোর্ট জটিলতা সমাধানে কাজ করবে দুই দেশ। দুই দেশের যারা টেকনিক্যাল টিম আছে
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যারা পাসপোর্ট ইস্যু দেখে তাদের টেকনিক্যাল টিম আছে, সৌদি আরবের টেকনিক্যাল টিম আছে, ওদের ইন্টেরিয়র মিনিস্ট্রির টেকনিক্যাল টিম আছে, তারা বসে দেখবে এটা কি ব্যাপার। এটা একটা সেটেলড ইস্যু। এটা আমাদের যা মিশন যে সৌদি আরবে আছে তারা সৌদি আরব কর্তৃপক্ষের সাথে কথা বলে এই সমস্যার সমাধান করবে। রিয়াদ সফরে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সুবিধাজনক সময়ে সৌদি আরব সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, শহীদ ও যোদ্ধাদের স্মৃতি সংরক্ষণে উদ্বোধন হতে যাচ্ছে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর। আগামীকাল সকালে জাদুঘরে আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে এক ব্রিফিংয়ে তথ্য জানান সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায়চৌধুরী। তিনি জানান, উদ্বোধনী অনুষ্ঠানে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা স্মৃতিচারণ করবেন। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানের ঘটনা প্রবাহ, গণমানুষের অংশগ্রহণ এবং বিজয়ের ইতিহাস নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে। রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। জুলাই জাদুঘর প্রকল্পে দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সুনির্দিষ্ট কারো বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আগামী ডিসেম্বর নাগাদ কৃষকের পূর্ণাঙ্গ তালিকা নির্ভুল ও স্বচ্ছভাবে প্রণয়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কৃষকের অধিকার নিশ্চিতে যাচাই বাছাইয়ের মাধ্যমে এই কার্যক্রম বাস্তবায়নের কথা বলেন তিনি। সচিবালয় মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে কৃষক কার্ড নিয়ে এক সভায় সংশ্লিষ্টদের এই বিষয়ে নির্দেশনা দেন তিনি। এদিকে দেশের পানি ব্যবস্থাপনায় চ্যালেঞ্জ মোকাবেলা এবং টেকসই সমাধানে বিশেষজ্ঞদের সাথে মতবিনিময় করেছেন তারেক রহমান। সচিবালয়ের সভায় বিশেষজ্ঞরা দেশের পানি ব্যবস্থাপনায় বিভিন্ন সমস্যা, সীমাবদ্ধতা এবং সমাধান নিয়ে নিজেদের অভিজ্ঞতা ও সুপারিশ তুলে ধরেন। তাছাড়া দেশের খাল পুনরুদ্ধার, নদী ও বাঁধের স্থিতিশীলতা, নগর ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, বর্জ্য পানি পরিশোধন এবং বৃষ্টির পানি ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী বিএনপি জ্বালানির দাম নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ হয়েছে বলে জানিয়েছেন নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন। রাজধানীতে তিতাস গ্যাসের সামনে বিক্ষোভ সমাবেশ থেকে গ্যাস ও বিদ্যুৎ গ্রাহকদের ক্ষতিপূরণ দেওয়ার নীতি চালুর দাবি জানান তারা। অন্যদিকে সিএনজি গ্যাসের সংকটের মধ্যে আবারও বাড়ল সিলিন্ডার গ্যাসের দাম। 12 কেজি এলপিজির সিলিন্ডার প্রতি বেড়েছে 70 টাকা। এতে সব শ্রেণীর ব্যবসায়ীদের পাশাপাশি বিপাকে পড়েছেন সিলিন্ডার ব্যবসায়ীরা। চট্টগ্রামেও বাসাবাড়ি থেকে শুরু করে গণপরিবহন ও শিল্প কারখানা সর্বত্রই গ্যাসের জন্য হাহাকার। নগর জুড়ে চরম বিপাকে মানুষ। দিনে তো বটেই, গভীর রাতেও মিলছে না চাহিদা অনুযায়ী গ্যাস। অন্যদিকে সিএনজি ফিলিং স্টেশনগুলোতে ঘন্টার পর ঘন্টা লাইনের থেকেও মিলছে না জ্বালানি, যার প্রভাব পড়ছে নগরের স্বাভাবিক যান চলাচলে। বিঘ্নিত হচ্ছে শিল্প কারখানার উৎপাদনও। এবারে আন্তর্জাতিক সংবাদ। হরমুজ প্রণালী পুনরায় খুলে দিতে আলোচনা চালিয়ে যাচ্ছে ইরান ও ওমান। এ বিষয়ে দুই দেশ ইতোমধ্যে একটি চুক্তির দ্বারপ্রান্তে পৌঁছেছে। যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের বরাতে সোমবার নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভাব্য এই চুক্তির অধীনে উপসাগরে প্রবেশকারী জাহাজগুলো ইরানের নিয়ন্ত্রণাধীন ও এর উপকূল সংলগ্ন একটি নৌপথ দিয়ে চলাচল করবে। অন্যদিকে উপসাগর থেকে বের হওয়া জাহাজগুলো ওমানের উপকূল সংলগ্ন একটি নৌপথ ব্যবহার করবে। ইরানের কর্মকর্তারা নিউ ইয়র্ক টাইমসকে বলেছেন, নৌপথে কোনো ধরনের টোল আদায় করা হবে না। তবে চুক্তিতে পরিবেশগত প্রভাব, পণ্যবাহী জাহাজ ও ট্যাঙ্কারের নিরাপত্তা এবং পরিচালন ব্যয়ের জন্য একটি পরিষেবা ফি অন্তর্ভুক্ত থাকতে পারে। এই অর্থ ইরান ও ওমানের মধ্যে সমানভাবে ভাগ করা হবে বলে জানা গেছে। এবার খেলার খবর। অস্ট্রেলিয়ার মাটিতে 23 বছর পর টেস্ট খেলতে নামার আগে চোট সমস্যায় জর্জরিত স্কোয়াড নিয়েই অনুশীলন করছে বাংলাদেশ দল। ডারউইনে দ্বিতীয় দিনের মতো অনুশীলন করেছে টাইগাররা। চোটের কারণে আগেই ছিটকে গেছেন দুই পেসার নাহিদ রানা ও শরীফুল ইসলাম। গোড়ালি কাঁধের চোট সামলে দলের অনুশীলনে যোগ দিয়েছেন তাসকিন আহমেদ। আর কাফ মাসেলের চোট কাটিয়ে স্কোয়াডে ফিরেছেন লিটন দাস, যদিও এখনও পুনর্বাসন প্রক্রিয়ার উপরই নির্ভর করছে তার প্রথম টেস্টের একাদশে জায়গা পাওয়া। তাসকিনের সিলেকশনও নিশ্চিত নয়। 6 থেকে 8 আগস্ট ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে 3 দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর 13 আগস্ট মাঠে গড়াবে দুই দলের প্রথম টেস্ট, যা আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।
শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। জুলাই আন্দোলনের পুরো কৃতিত্ব দেশের মানুষকে দিলেন প্রধানমন্ত্রী। জনগণের অধিকার প্রতিষ্ঠা করাই বিএনপির রাজনীতি। গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে তারেক রহমান। রাজনীতিবিদরা জুলাইকে ধারণ করলে মতানৈক্য থাকতো না, মন্তব্য জামাত আমিরের। আন্দোলনের চেতনা মুছে ফেলার পরিকল্পনা হলে রুখে দেওয়ার প্রত্যয়। জুলাই সনদের আলোকে সংবিধানের 18তম সংশোধনী জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। কমিটিতে বিরোধী দল যুক্ত হওয়ার আশাবাদ। দলীয় মত চাপিয়ে দেওয়া হবে না, আশ্বাস আইনমন্ত্রীর। ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামির বক্তব্য প্রচারে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি তথ্য উপদেষ্টার। বিদ্বেষমূলক না হলে বাধা দেখেন না চিফ প্রসিকিউটর। ভারত সরকারের সম্পর্ক নেই দাবি দিল্লির। বাংলাদেশ সৌদি সম্পর্ক নতুন উচ্চতায় নিতে একমত উভয় পক্ষ, জানালেন শামা ওবায়েদ। রোহিঙ্গাদের পাসপোর্ট জটিলতা সমাধানে প্রতিশ্রুতি রিয়াদের। এবং 2 সপ্তাহের গ্যাস সংকটে রাজধানী সিএনজি স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ সারি। চট্টগ্রামে বাসাবাড়ি, গণপরিবহন ও শিল্প কারখানা সর্বত্রই হাহাকার। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।